আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। ডিপ্লোমা টেক একাডেমি বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ধারাবাহিকভাবে আমরা ক্লাস আলোচনা করছিলাম। আজকে হচ্ছে অবচয় ক্লাসের প্রথম ক্লাস। বিভিন্ন প্রকার অবচয় কি, তারপর অবচয় নির্ণয়ের সূত্র এবং গাণিতিক সমস্যাবলী নিয়ে আমরা এই টপিকে আলোচনা করব। তাহলে সর্বপ্রথম অবচয় কি এটা আমরা বুঝি। অবচয় হচ্ছে কি, দেখো সুন্দর করে সংজ্ঞা আছে। শিল্প কারখানা, দালান কোঠা, যন্ত্রপাতি, আসবাবপত্র ইত্যাদি ব্যবহারের ফলে ধীরে ধীরে ক্ষয় হয় এবং কি এদের মূল্য ধীরে ধীরে হ্রাস পায়। এরূপ মূল্য হ্রাসকে অবচয় বলে। তাহলে কি বোঝা গেছে? ধরেন কি আমি একটা শিল্প কারখানা তৈরি করছি, দালান কোঠা তৈরি করছি, ধরেন কি আজকে তৈরি করছি, আগামী 5 বছর পরে ওটার কি মূল্য একই থাকবে? তাহলে কি যন্ত্রাংশ, যে আমরা যন্ত্রাংশে কাজ করি, একটা যন্ত্র কিনছি, ধরেন একটা লেদ মেশিন কিনছি, তাহলে লেদ মেশিন তৈরি করতে আমার খরচ পড়ছে 2 লাখ টাকা, কথার কথা। তাহলে পরবর্তী দিকে আমি 2 লাখ টাকা বিক্রি করতে পারবো? বিক্রি না করি, ওটার কি মূল্য থাকবে 2 লাখ টাকা? কিছুটা মূল্য কমে যাবে না? তাহলে যে মূল্য কমে যাবে ওই মূল্য রাশি হচ্ছে কি অবচয়। তাহলে সহজ ভাষায় আমরা বুঝতে পারছি, শিল্প কারখানা, দালান কোঠা বা যন্ত্রপাতি দীর্ঘদিন ব্যবহারের ফলে ধীরে ধীরে মূল্য হ্রাস পায়। এই মূল্য হ্রাস পায় হচ্ছে কি অবচয়। তাহলে অবচয় সম্পর্কে ক্লিয়ার নাকি? যদি পরীক্ষায় আসে অবচয় কি বা কাকে বলে, পারবো? আশা করি পারবো। তারপর হচ্ছে অবচয়ের কারণসমূহ, মানে কি এই যে ক্ষতি, এই যে মূল্য হ্রাস, কি কারণে মূল্য হ্রাসটা হয় ওটা নিয়ে আমরা একটু দেখি। প্রথমে 1 নম্বর কি আছে? অবচয়ের কারণসমূহ যন্ত্র চলাকালীন ক্ষয়। আচ্ছা আমি একটু লিখি। এক নম্বর হচ্ছে কি যন্ত্র চলাকালীন ক্ষয়। তার মানে কি, যদি আমার কি যন্ত্র চলতে চলতে একটা অংশ ক্ষয় হবে না, মূল্য হ্রাস পাবে না? তাহলে কি এই কারণে কি অবচয় হয় না? তাহলে তারপরে 2 নম্বরে কি আছে? প্রাকৃতিক কারণ। এই যে একটা পয়েন্ট, ভালো একটা পয়েন্ট। প্রাকৃতিক কারণে ক্ষয় হতে পারে না? ধরেন কি আপনি একটা ঘর তৈরি করছেন, ঝড় এসে কি ভেঙে গেছে, তাহলে কি ওটা একটা অপচয় না? তাহলে কি ওটা হইতে পারে প্রাকৃতিক কারণ। তারপরে কি দুর্ঘটনা। একটা কি গাড়ি তৈরি করছেন, অ্যাক্সিডেন্ট হয়েছে, দুর্ঘটনা ঘটছে, তাহলে কি ওটাও তো এক ধরনের কি ক্ষতি হইলো না? তাহলে দুর্ঘটনা। তারপর হচ্ছে রক্ষণাবেক্ষণ। একটা যন্ত্রাংশ যদি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা যায়, ওটার কি অবচয় কি কমানো সম্ভব। কিন্তু যদি আমি রক্ষণাবেক্ষণ ঠিকঠাক না করি, তাহলে কি অবচয় বাড়তে থাকবে না? তাহলে রক্ষণাবেক্ষণের কারণে কি অবচয় হয়ে থাকে। তারপরে সর্বশেষ হচ্ছে অপ্রচলিত। অপ্রচলিত জিনিসটা কি? চলে না। মানে কি তৈরি করছেন আপনি, এখন আর ওটার কি চলে না, ওটার কোনো মূল্য নাই। হ্যাঁ, তাহলে কি ওটা কি মূল্য হ্রাস হয় না? তাহলে কি আশা করি বুঝতে পারছি এগুলো কি অবচয়ের কারণসমূহ। এগুলো কিন্তু পরীক্ষায় আসবে, সংক্ষিপ্ততে আসবে। অবচয়ের কারণসমূহ লেখো। পারবেন? আশা করি সবাই পারবেন। তারপর হচ্ছে বিভিন্ন প্রকারের অবচয়। কি প্রকারের অবচয় হয়ে থাকে? মানে কি বিভিন্ন প্রকার অবচয় বা অবচয় নির্ণয়ের পদ্ধতিসমূহ। মানে কি এই ক্ষতিটা যে হয়েছে, কি পরিমাণ ক্ষতি হয়েছে, এই ক্ষতি নির্ণয় করার জন্য বিভিন্ন পদ্ধতি আছে। ঠিক আছে? তাহলে এর মধ্যে দেখেন প্রথমে কি আছে? সরলরৈখিক পদ্ধতি, তারপর হচ্ছে কি ক্রমহ্রাসমান পদ্ধতি, সিঙ্কিং ফান্ড পদ্ধতি, বাৎসরিক অবচয় পদ্ধতি, বীমা পলিসি পদ্ধতি, যন্ত্রঘণ্টা পদ্ধতি। পাইছেন? 6টা আছে অবচয় নির্ণয়ের পদ্ধতি। 6টাই কি মুখস্থ করবেন। পরীক্ষায় আসবে কি অবচয় নির্ণয়ের পদ্ধতিসমূহ লেখো। ইমরান লিখতে পারবেন? জাহাঙ্গীর ভাই লিখতে পারবেন তো? অবচয় নির্ণয়ের কি পদ্ধতি মুখস্থ করবেন একবার সবগুলা।
তাহলে এখন আমরা মোস্ট ইম্পর্টেন্ট দেখব অবচয় নির্ণয়ের সূত্রসমূহ। তাহলে অবচয় নির্ণয়ের পদ্ধতি 6টা পাইছি না? এই 6টার জন্য কি আলাদা আলাদা সূত্র আছে, কিন্তু আমরা এখান থেকে 2টা সূত্র শিখব, 2টা অথবা 3টা। ওই সূত্রসমূহ দেখি। প্রথমে দেখেন সরলরৈখিক পদ্ধতিতে অবচয় নির্ণয়। অবচয় নির্ণয়, সরলরৈখিক পদ্ধতিতে অবচয় নির্ণয়ের সূত্র। ঠিক আছে, সূত্র কি? ডি ইকুয়াল টু কি সি মাইনাস এস বাই এন। এখন এখানে ডি কি, সি কি, এস কি, এন কি, এগুলো জানি কিছু? তাহলে এখন জানবো আমরা। ডি হচ্ছে কি অবচয়। অবচয় কি রে? অবচয় হচ্ছে কি যতটুকু লস হয়েছে। হ্যাঁ, পার ইয়ারে লস হইতে পারে, পার ঘন্টায় লস হইতে পারে, পার মিনিটে লস হইতে পারে, পার কি সেকেন্ডে লস হইতে পারে। সেটা আপনার বিষয়, আপনি কীভাবে নির্ণয় করবেন। তাহলে কি অবচয়। তারপরে সি কি যন্ত্রের ক্রয় মূল্য। যন্ত্রের ক্রয় মূল্য। আর এস কি যন্ত্রের অবশেষ। অবশেষ বা ভগ্নাবশেষ যাই দেই, শেষ মূল্য দেই। আচ্ছা, ভগ্নাবশেষে দেই। তারপরে এন কি সময়। যন্ত্রের আয়ুষ্কাল। ঠিক আছে, যন্ত্রের আয়ুষ্কাল মানে কি যন্ত্র কতটুকু কার্যকর ছিল, 10 বছর, 5 বছর, 15 বছর, নাকি 1 মাস, 2 মাস, ওইটা হচ্ছে কি এন। তাহলে সরলরৈখিক পদ্ধতিতে অবচয় নির্ণয়ের সূত্র দেখছি, এই সূত্র বসাবো, ম্যাথ হয়ে দেবো, শেষ। দেখতেছি, আসতেছি পরে। তাহলে এখন আরেকটা সূত্র আমরা দেখব, হচ্ছে সিঙ্কিং ফান্ড পদ্ধতিতে অবচয় নির্ণয়ের সূত্র। সিঙ্কিং ফান্ড পদ্ধতিতে অবচয় নির্ণয়। তাহলে সিঙ্কিং ফান্ড পদ্ধতিতে অবচয় নির্ণয়ের সূত্র কি? ডি ইকুয়াল টু আর ইন্টু সি মাইনাস এস ডিভাইডেড বাই কি এন। না, এন না, ভুল হয়েছে। 1 প্লাস আর পাওয়ার এন মাইনাস 1। বোঝা যায়? তাহলে এইখানে সি কি জানি না, যন্ত্রের ক্রয় মূল্য। আর এস হচ্ছে কি যন্ত্রের ভগ্নাবশেষ মূল্য। মানে কি 1 বছর 2 বছর পরে যে টাকা কি অবশিষ্ট থাকবে, ওটা হচ্ছে কি ভগ্নাবশেষ মূল্য। আসতে পরে আমরা আরও। আর হচ্ছে কি এই সিঙ্কিং ফান্ড পদ্ধতিতে সুদের হার থাকবে একটা। আর কি সুদের হার। সুদের হার। আর এন কি, এন তো সময়, এটা তো আসছে আগে নাকি। তাহলে কি ক্লিয়ার? সূত্র এই দুইটা দেখেন ক্লিয়ার কি না। সূত্র সম্পর্কে কোনো কোশ্চেন আছে? সূত্র সম্পর্কে যদি কোশ্চেন না থাকে আমরা ম্যাথ করব। ঠিক আছে, 1 প্লাস আর পাওয়ার এন মাইনাস কি 1। ঠিক আছে, তাহলে এই একটা সূত্র, এই একটা সূত্র। এটা কি সরলরৈখিক পদ্ধতিতে অবচয় নির্ণয়ের সূত্র, এটা কি সিঙ্কিং ফান্ড পদ্ধতিতে অবচয় নির্ণয়ের সূত্র। বোঝা গেছে কিছু? হ্যাঁ, যদি বুঝেন আমরা কি পরবর্তীতে ম্যাথ দেখব, গাণিতিক সমস্যাগুলি দেখব। উদাহরণ 1 নম্বর দেখেন, একটি ড্রিল মেশিনের ক্রয় মূল্য 40,000 টাকা, স্থাপন খরচ কত 5,000 টাকা। তারপর হচ্ছে আয়ুষ্কাল কত দেওয়া আছে, আয়ুষ্কাল 10 বছর, অবশেষ মূল্য 3,000 টাকা হলে অবচিতির হার নির্ণয় করো। ঠিক আছে, অবচিতির হার নির্ণয় করো। তাহলে কি কি আমাদের দেওয়া আছে এটা লিখি। উদাহরণ 1। আচ্ছা,
গিভেন ডাটা। প্রথমে কি দেওয়া আছে? ক্রয় মূল্য। ক্রয় মূল্য কি দ্বারা প্রকাশ করছিলাম মনে আছে? কি ক্রয় মূল্য বা কি স্থাপন খরচ। তাহলে কত? ক্রয় মূল্য 40,000 টাকা, স্থাপন খরচ তাহলে এই দুইটা মিলে তো আমার প্রথমে লাগছে নাকি? লাগে নাই? এটা দিয়ে কিনছি, এটা দিয়ে স্থাপন করছি, তাহলে কি এই দুইটাই তো আমার খরচ। তাহলে কি সর্বপ্রথম কি খরচ না? তাহলে যন্ত্রের খরচ সি ইকুয়াল টু কত? 40,000 যোগ কত? 5,000, কত হইল? 45,000 টাকা। আচ্ছা, এখন তারপরে কি বলছে? আয়ুষ্কাল। আয়ুষ্কাল কি এন দ্বারা প্রকাশ করছিলাম না? হ্যাঁ, আয়ুষ্কাল এন ইকুয়াল টু কত? 10 বছর। 10 বছর। তারপরে আর কি আছে? অবশেষ মূল্য। অবশেষ মূল্য বা কি ভগ্নাবশেষ মূল্য এস ইকুয়াল টু কত আছে? 3,000। তাহলে আমরা সূত্র জানি কি? উইনো নির্ণয় করতে গেছে কি? অবচয় না? অবচয় ডি নির্ণয় করতে গেছে, ডি ইকুয়াল টু হট, তাই তো? তাহলে উইনো ডি ইকুয়াল টু কি জানি? সি মাইনাস এস বাই এন। ম্যাথ হয়ে গেছে। সি কত পাইছি? 45,000। এস কত? 3,000। এন কত? 10। তাহলে ডি কত? এখানে কত দিচ্ছে? আয়ুষ্কাল 10 বছর। 15 বছর না, 10 বছর। হ্যাঁ, যেটাই হোক, 10 বছর হলে 10 বছর, 15 বছর হলে 15 বছর। তাহলে কি অ্যান্সার কত আসে? তাহলে এখানে কত হবে? 42,000 ভাগ কত? 10। ডি ইকুয়াল টু কত? 4,200। 200 কি টাকা? টাকা পার কি ইয়ার, এটা কিন্তু দিতে হবে, ঠিক আছে? টাকা পার বছর, তার মানে কি প্রতি বছরে কয় টাকা করে কমে? 42,200 টাকা। কি ম্যাথ বোঝা গেছে? বুঝছেন? হ্যাঁ, তাহলে এরকম ম্যাথ কি উদাহরণ 2 নাম্বার আছে। উদাহরণ 2 নাম্বার বাড়ির কাজ, এটাই আসবে, এগুলাই আসবে পরীক্ষায়। উদাহরণ 2, তারপর হচ্ছে উদাহরণ 4। উদাহরণ 4 বাড়ির কাজ আমি যেগুলো, তারপর হচ্ছে উদাহরণ 2, 4। হ্যাঁ, এই দুইটাই বাড়ির কাজ। এখন আমরা আর একটা ম্যাথ করব, 8 নম্বর এই ম্যাথটা করব, ঠিক আছে? 8 নম্বর ম্যাথ করি। আচ্ছা, উদাহরণ 8 নম্বর। উদাহরণ 8 নম্বর কি? সরলরৈখিক নাকি সিঙ্কিং ফান্ড? আচ্ছা, তাহলে উদাহরণ 8 নম্বর দেখেন। উদাহরণ 8 নম্বর হচ্ছে কি, ওরা বলেই দিছে সিঙ্কিং ফান্ড ও সরলরৈখিক পদ্ধতিতে অপচয় হারের পার্থক্য নির্ণয় করো। তার মানে কি, একবার আমি সিঙ্কিং ফান্ড পদ্ধতিতে নির্ণয় করবো, আর একবার কি সরলরৈখিক পদ্ধতিতে নির্ণয় করব। এর আগে যেটা করলাম এটা কি সরলরৈখিক পদ্ধতি না? সরলরৈখিক পদ্ধতি আমরা অলরেডি শিখে গেছি। এখন সিঙ্কিং ফান্ড পদ্ধতিতে নির্ণয়ের ম্যাথটা শিখব। তাহলে দেখেন প্রথমে কি আছে, আমি এটা সংক্ষেপে করি। ক্রয় মূল্য কত আছে? 45,000 টাকা। তারপরে কি এটার আয়ুষ্কাল কত বছর? 15 বছর। ক্র্যাপ মূল্য মানে কি অবশেষ মূল্য, ঠিক আছে? যেটা কি অবশেষ থাকবে। তারপরে স্থাপন খরচ কত আছে? 5,000 টাকা।
সিঙ্কিং ফান্ডে জমা টাকার উপর সুদ আইছে 5%, আর এটা তাহলে সিঙ্কিং ফান্ড এবং সরলরৈখিক পদ্ধতির মধ্যে পার্থক্য নির্ণয় করব। তাহলে কি প্রথমে সিঙ্কিং ফান্ড নির্ণয় করবো, পরে কি সরলরৈখিক নির্ণয় করব, তারপর দুইটার মধ্যে কি পার্থক্য করব। বোঝা গেছে? তাহলে প্রথমে আমরা দেখি সি। সি হচ্ছে ক্রয় মূল্য আর কি স্থাপন খরচ, দুইটা যোগ হবে না? তাহলে কি 45,000 যোগ কত 5,000, 50,000। তারপরে কি আছে আয়ুষ্কাল, এন কত আছে 15 বছর। ক্র্যাপ মূল্য এস, এস কত আছে 15,000 টাকা। তাহলে সুদের হার আর আছে না, আর কত আছে 5%। 5%-এ কী লেখা যায় জানো? 0.05, মানে কি 100 দ্বারা কি ভাগ হবে না? তাহলে 100 দ্বারা ভাগ করলে কত 0.05। তাহলে সিঙ্কিং ফান্ড পদ্ধতিতে অবচয় নির্ণয়, সিঙ্কিং ফান্ড পদ্ধতিতে অবচয় নির্ণয়ের সূত্র কি মনে আছে? ডি ইকুয়াল টু কি আর ইন্টু সি মাইনাস এস ডিভাইডেড বাই 1 প্লাস আর পাওয়ার এন মাইনাস 1। তাহলে কি এই সূত্রটা কি মুখস্থ রাখতে হবে? ঠাড়ায় মুখস্থ রাখতে হবে। তাহলে ডি নির্ণয় করবো নাকি? আর কত আছে 0.05, সি কত আছে 50,000, তারপরে মাইনাস এস কত আছে 15,000। তাহলে আর 1 প্লাস আর কত 0.05 না, এন কত 15 মাইনাস 1। তাহলে কি ডি পাইছি? ক্যালকুলেটার উঠাইতে পারবো এটা ক্যালকুলেটারে উঠে ডি এর মান পাবো কত 1621.98 টাকা। তাহলে এটা পাইলাম সিঙ্কিং ফান্ড পদ্ধতিতে। তাহলে এখন সরলরৈখিক পদ্ধতি নির্ণয় করি। সরলরৈখিক পদ্ধতিতে ডি ইকুয়াল টু কত সি মাইনাস এস বাই কি এন না? তাহলে সি কত 50,000 মাইনাস এস কত 15,000, এন কত 15। তাহলে ডি কত 23,033.34 টাকা। তাহলে অবচিতির পার্থক্য বইয়ে দেখেন কি অবচিতির পার্থক্য ওরা নির্ণয় করে নাই, আমরা কিন্তু কি পার্থক্য নির্ণয় করে দেব। অতএব কি পার্থক্য কি বড় মাইনাস ছোট না? বড় কোনটা? এটা না এটা? 23,033 পয়েন্ট কত 34 মাইনাস কত 1621.98। তাহলে দেখেন কত আসে অ্যান্সার, যেটা আসবো এটা কি পার্থক্য। তাহলে কি এটা হচ্ছে কি পার্থক্য আমাদের নির্ণয় করে দিতে হবে। বইয়ে কিন্তু পার্থক্য নির্ণয় করে নাই, আপনারা যেহেতু বলছে পার্থক্য নির্ণয় করার জন্য পার্থক্য নির্ণয় করে দিতে হবে। ঠিক আছে, কত হয় দেখেন একটু। বুঝে নাই 711.36 কি টাকা। তাহলে কি এটা অ্যান্সার, বোঝা গেছে? তাহলে কি প্রথমে আমরা কি নির্ণয় করছি সিঙ্কিং ফান্ড পদ্ধতিতে, এটা তো বুঝছি সিঙ্কিং ফান্ড পদ্ধতিতে। তারপরে কি সরলরৈখিক পদ্ধতিতে নির্ণয় করা পার্থক্য নির্ণয় করছি, বোঝা গেছে? তাহলে আশা করি পারবেন। এই সেম ম্যাথ হচ্ছে দেখেন উদাহরণ 9 নম্বর, উদাহরণ 9, 10, তারপরে 12 নম্বর। সূত্র এই দুইটাই, সরলরৈখিক আর হচ্ছে কি সিঙ্কিং ফান্ড। আমার যেটা যখন বলবে তখন এটা নির্ণয় করব। আর যদি কিছুই না বলে তাহলে কি আমি মান দেখলেই বুঝতে পারবো। কারণ কি মান দেখলে বুঝতে পারবো না, যেখানে আর এর মান দেওয়া থাকবে তখন কি এই সূত্র, যখন আর এর মান দেওয়া নাই তখন কি এই সূত্র। ঠিক আছে,
তাহলে কি আশা করি বুঝতে পারছেন। আজকের মতো এই পর্যন্তই, পরবর্তীতে অন্যান্য ভিডিওগুলো দেওয়া হবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।